সাত শ্রেণীর লাল বদর, কোমলমতি লাল বদর, সুবিধাবাদী লাল বদর, এদের মধ্যে প্রথম 5 শ্রেণীকে আমাদের ইনক্লুসিভ সোসাইটিতে অন্তর্ভুক্ত করতে হবে। এবং 6 নাম্বার এবং 7 নাম্বার যে লাল বদর, পাকিস্তান নিবাসী করতে পারি। পাকিস্তানের সাথে আমরা কিছুটা প্রাথমিকভাবে আলোচনা করেও দেখতে পারি যে এই মানুষগুলোকে তোমরা যদি নিয়ে যাও, তাহলে এমনকি যদি আমরা কিছু টাকা পয়সাও যদি ওদেরকে দিয়ে দেই, বা পাকিস্তানে আমরা যদি কিছু একটা শহর যদি কিনি, ওদের জন্য একটা যদি কিছু শহর বন্দর করে দেওয়া যায়, তারপরেও কিন্তু এই যে 6 নাম্বার এবং 7 নাম্বার শ্রেণীর যে লাল বদর, ওদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। জুলাই ষড়যন্ত্র স্পেশাল এপিসোড 15-তে আজকে আলোচনা করব 7 শ্রেণীর লাল বদরের কথা। আমরা যদি লাল বদরদের এই শ্রেণী বিভাগটা বুঝি, তাহলে আমরা ভবিষ্যতে এটা সহজে নির্ধারণ করতে পারবো যে কে আমাদের বন্ধু, কে আমাদের শত্রু, মানে আমাদের মুক্তিযুদ্ধের বাংলাদেশের। শুরু করার আগে বন্ধুরা, আপনাদের অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই, যারা ইতিমধ্যে আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেছেন, যারা আমার ভিডিওগুলো শেয়ার করেন, তারা দেখেন। আপনাদের সবার ভালোবাসায় আমি কৃতার্থ হয়ে যাই। আমাদের উদ্দেশ্য অত্যন্ত পরিষ্কার। আমরা দেখেছি 2024-এ জঙ্গি উত্থান হয়েছে মিথ্যাকে কেন্দ্র করে, অসভ্যতাকে কেন্দ্র করে, সংস্কৃতিহীনতাকে কেন্দ্র করে, অশিক্ষা, কুশিক্ষা, মধ্যযুগীয় বর্বরতাকে কেন্দ্র করে। আমরা চাচ্ছি আমরা বাংলাদেশটাকে ঠিক তার বিপরীতে গড়ব। ভালোবাসার বাংলাদেশ, সম্প্রীতির বাংলাদেশ, মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষায় একটা বাংলাদেশ, যেটা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা। এক কথায় বা 3 কথায়, একটা আধুনিক, অসাম্প্রদায়িক, উদার, গণতান্ত্রিক রাষ্ট্র। সুতরাং আমার এই সংগ্রামে আপনারা সাথী হবেন বন্ধুরা, এটা তো অত্যন্ত প্রত্যাশিত। এখন আসুন এই 7 শ্রেণীর লাল বদরের প্রথম শ্রেণীটাকে আমি মনে করি নরম মনের লাল বদর বা কোমলমতি লাল বদর বলতে পারেন। এরা নরম মানুষ, এদের কাইন্ড, অর্থাৎ আমি যেই শ্রেণীতে পড়ি, কিন্তু আমি জুলাইতে এক মুহূর্ত আমার মনে হয়নি যে জুলাই জঙ্গি উত্থানে আমাদের আসলে নরম মনের দেখানোর কোনো সুযোগ আছে। সেটা হলো তারা দেখেছে যে অনেক মানুষ রাস্তায় নেমেছে, বিশেষ করে ছেলে মেয়েদের নামিয়ে দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের পেছন থেকে জঙ্গিরা চাকরির নামে, অর্থাৎ সরকারি চাকরিতে কোটা প্রথা বিলোপ করার নামে, যেটা খুবই জনপ্রিয় একটা ইস্যু। তারপরে এরপরে শুরু করলো বৈষম্য দূর করবে, তারপরে আরেকটা কান্নাকাটি ছিল যে গণতন্ত্র কায়েম করবে, অর্থাৎ নির্বাচনী ব্যবস্থা কায়েম করবে। আপনারা দেখেছেন যে জঙ্গি উত্থানের পরে জঙ্গিরা কিন্তু কোনোটাই করেনি, একটা কাজও করেনি। এমন নগদ প্রতারণা এই ধরনের একটা বড় ধরনের উত্থানের পর পৃথিবীতে খুব কম দেখা যায়। এই কোমলমতি লাল বদরদের অনেকেই কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ। এদের মধ্যে যাদেরকে আমি ব্যক্তিগতভাবে চিনি, তাদের অনেককে আমি স্নেহ করি, ভালোবাসি। আমি তাদের প্রতি মোটেই একেবারেই রাগান্বিত নই। এদের মধ্যে আবার একটা উপশ্রেণী আছে যে তারা ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে ন্যায় বিচার পাননি। শেখ হাসিনার কাছ থেকে বলাটা খারাপ হচ্ছে, ব্যক্তিগতভাবে, অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবং আওয়ামী লীগের সরকার থেকে যে ধরনের কোনো না কোনোভাবে বঞ্চিত হয়েছেন, তারা ক্ষুব্ধ হয়েছেন। যদি একটা বড় উদাহরণ দিয়ে আপনারা বুঝতে পারবেন, আমাদের গর্ব বলতে পারেন সবার যে একজন নারী যিনি খুব বিখ্যাত, তসলিমা নাসরিন। আপনারা দেখেছেন যে উনি জুলাই জঙ্গি উত্থানে চেয়েছিলেন যে শেখ হাসিনা সরকারের পতন ঘটুক। আমি জানি যে এই তসলিমা নাসরিনের নাম বলার সাথে সাথে আমার অনেক বন্ধুর উত্তেজিত হয়ে গেছেন যে তসলিমা নাসরিনকে কেন বলা হবে, সে তো নাস্তিক। দেখুন, এই জিনিসটা আমি বারবার সবাইকে অনুরোধ করি যে এটা বোঝার চেষ্টা করুন। তসলিমা নাসরিনকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে কারণ তসলিমা নাসরিন জামাতের সমর্থক নয়। কিন্তু জামাতের সমর্থক যেসব নাস্তিক আছে বা ছিল, যেমন ধরুন বদরুদ্দিন ওমর, এই ধরনের অনেক নাস্তিক কিন্তু আছে, ফরহাদ মজহার, সলিমুল্লাহ খান, তাদেরকে তো কেউ বাংলাদেশ থেকে তাড়িয়ে দেয় না, তাই না? দেয় কি? তাহলে আপনি আপনার পক্ষের একজন নাস্তিক এবং যিনি অনেক বেশি মননশীল, অনেক দয়ালু মনের মানুষ হিসাবে, যিনি অনেক উন্নত না হলে তো আসলে মুক্তিযুদ্ধের চেতনায় সংশ্লিষ্ট হওয়া যায় না। আপনি তসলিমা নাসরিনকে তাড়িয়ে দিবেন। কিন্তু দেখেন, এই যে বদরুদ্দিন ওমর, আগাগোড়া একজন পাকিস্তানি নাস্তিক, অর্থাৎ পাকিস্তানি সেকুলার বা নাস্তিক, সে কিন্তু সুখে শান্তিতে বাংলাদেশে বসবাস করলো, সবাই জানে লোকটা নাস্তিক, কেউ কিন্তু তার গর্দান কর্তন করতে যায় নাই। এই জিনিসটা আপনারা ধর্তব্যের মধ্যে নিবেন না। আপনারা হয়তো বলবেন যে না, বদরুদ্দিন ওমর নাস্তিক, কিন্তু সে তো নবীকে গালি দিত না, আল্লাহকে গালি দিত না, কোরআন সম্পর্কে সমালোচনা করতো না। দেখুন, এই তর্ক বহুদূর নিয়ে যাওয়া যায়। তসলিমা নাসরিন খুব বেশি গালিগালাজ করেছে কোথাও আমরা শুনিনি। আর যে কোনো বিষয়ে তো আমরা বিশ্বাস করি যে কারো সমালোচনা করার রাইট আছে। আপনি যদি সমালোচনা গর্দান কর্তন করে বন্ধ করেন, সমালোচনা তো বেড়ে যাবে। আমার এই ভিডিওটা সেই উপলক্ষে নয়, সেই জন্য বলছি না।
কিন্তু দেখেন আসাদ নূরের কাছ থেকে আমি শুনেছি এই যে দ্রিকের যে একটা ছেলে বুড়া আছে শহীদুল, নাস্তিক শহীদুল, যে ছবি তোলে, এই যে নানান ধরনের অভিনয় করে, সাইকেল নিয়ে ঢাকা শহরে হাঁটে, আপনার প্যালেস্টাইনের পক্ষে, ইসরায়েলের বিরুদ্ধে কি কি করে, এই নাস্তিক বাংলাদেশের সবচেয়ে বেশি কিন্তু এই আল্লাহ নবী এবং কোরআনকে গালিগালাজ করে। এবং আসাদ নূর নিজে শুনেছে সেটা, এরা দুইজন একসাথে জেলে ছিল, এই শহীদ আর আসাদ নূর। তো আপনি চিন্তা করতে পারেন এই শহীদ দ্রিকের যে শহীদ, ওর গর্দান কাটবে বাংলাদেশে, এমন সাহস বাংলাদেশের কারো আছে? আপনি পারবেন আওয়ামী লীগের যারা গর্দান কর্তন করতে চান শহীদের গর্দান কর্তন করতে পারবেন? আসলে বিষয়টা গর্দান কর্তনটা এসছে বাংলাদেশে পুরোপুরি রাজনৈতিকভাবে, রাজনীতি থেকে এসেছে। জামাতের কথা হলো যেই নাস্তিক আমাকে সমর্থন করবে পাকিস্তানি সেকুলারিজমের মাধ্যমে, সেই নাস্তিককে আমি বুকে ধরে রাখবো। আর আপনি আওয়ামী লীগ আহম্মকের মতো আপনি কিন্তু আপনার মুক্তিযুদ্ধের পক্ষের নাস্তিকগুলোকে ওরাও মেরে ফেলতে চায়, ওরা সবচেয়ে বেশি মেরে ফেলতে চায়, কারণ মুক্তিযুদ্ধের পক্ষের কাউকে তো ওরা রাখতে চায় না। আবার আপনি কিন্তু তসলিমা নাসরিনকেও মেরে ফেলতে চাচ্ছেন, এখানে আপনার বোকামি না? যে মেরে ফেলতে চাচ্ছেন তসলিমা নাসরিনের গর্দানটা কেটে ফেলতে চাচ্ছেন, তাকেও কিন্তু জামাত গর্দান কেটে দিবে যদি আপনি আওয়ামী লীগের সমর্থন হন। আপনি যত বড় হুজুর হন, যত বড় আপনি ধর্মপ্রাণ মানুষ হন, জামাত কিন্তু সুযোগ পেলে আপনার গর্দানটাও কর্তন করে দিবে। অথচ দেখেন জামাত কত সযতনে তাদের নাস্তিক হিন্দুগুলোকে রক্ষা করে। এই যে আপনার পিনাকি, তারপরে দেবপ্রিয় ভট্টাচার্য, গৌতম দাস, এদেরকে অনেক সম্মান করে তারা রক্ষা করে না? তাদেরকে এই যে গৌতম দাসের কিছু দেখি যে জামাতের ছেলে তাকে সুন্দর করে ইউটিউবটা সাজিয়ে দেয় আর গৌতম দাস কথা বলে। তো জামাতের এই 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 চাতুর্যগুলো আপনারা বুঝলে আপনারা কিন্তু এই যে একজন নাস্তিককে দেখে কিন্তু গর্দান কাটার জন্য উত্তেজিত হয়ে যাবেন বলে আমার মনে হয় না। অধ্যাপক জাফর ইকবাল কতবার বলেছেন যে আমি নাস্তিকও না, আমি কোনোদিন ধর্মের সমালোচনা করিনি, তার গর্দান কিন্তু কাটার জন্য গর্দানে উঠে গিয়েছিল একটা জঙ্গি। সেটা কি শহীদের হয়? শহীদ তো দেখেন যে ঢাকা শহরে সে কিন্তু মাস্তানি করে বেড়াচ্ছে, অলমোস্ট মাস্তানি করে বেড়াচ্ছে। দ্রিকের শহীদকে তো কেউ গর্দান কর্তন করতে যায় না। ফলে আপনাকে এটা বুঝতে হবে যে গর্দান কর্তনটা পুরোপুরি আপনার এটা রাজনৈতিক ইস্যু করে ফেলেছে পাকিস্তানি ঘাতক বাহিনীগুলো। ফলে শহীদ আল্লাহকে গালি দিলে, কোরআন সম্পর্কে সমালোচনা করলেন, আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শহীদ গালিগালাজ করলে কেউ কিন্তু তার গর্দান কর্তন করতে যায় না। ইদানিং দেখবেন একটা ছেলে প্রচন্ড লাল বদর, ওর নাম হইল কিশোর পাশা ইমন, নামটা আমি সঠিক বলতে পারছি কিনা। এই ছেলেটা দেখবেন, এই ছেলেটা নাস্তিক, এই ছেলেটাকে আমি পছন্দ করি। এই যে আমি পছন্দ করি বলছি, আপনিও কিন্তু আবার রেগে যাবেন যে ওকে আমি কেন পছন্দ করি। দেখুন আমার কাজটাই হলো কাউকে ভালোবাসা, পছন্দ করা। ছেলেটা মেধাবী, একটা বাংলাদেশি ছেলে, যদিও পশ্চিমবঙ্গ থেকে এসে শুনেছি ও তো অনেক কথা সঠিক বলে, অনেক সঠিক কথা বলে দেখে আমি ওকে পছন্দ করি। কিন্তু দেখেন এই ছেলেটা ইদানিং দেখা যাচ্ছে কারণে অকারণে নবীকে গালি দিচ্ছে, আল্লাহকে গালি দিচ্ছে, কোরআন শরীফ সমালোচনা করছে, অবশ্য যুক্তরাষ্ট্র বা অন্য কোনো পশ্চিমা দেশ থেকে করছে। এবং আমার মনে হচ্ছে এই ছেলেটাকে জামাত নামিয়েছে। জামাত দেখেছে যে পিনাকিরও জনপ্রিয়তা পড়তির দিকে, আর পিনাকি একা কত করবে, কত কষ্ট করছে পিনাকি, যদিও সে যথেষ্ট রুজি রোজগার করছে, জামাত সেই সুযোগ তাকে করে দিয়েছে। মানে অসৎ পথেও দরকার নেই, পিনাকির যে ইউটিউবে যে পরিমাণ আমরা সবাই ওইটা গিলি, তাতে ওর অনেক টাকা হয়ে যায়। কিন্তু তারপরেও কিন্তু পিনাকির জনপ্রিয়তা পড়তির দিকে। তারপরে আবার যে এই ইলিয়াস নামক যে সন্ত্রাসী আছে, ও আর ওইভাবে ইফেক্টিভ না। মাহমুদুর রহমান তো পত্রিকা করছে, সে ইফেক্টিভ বাট চলছে না, মানে জামাতের আরো দরকার। কনক সারোয়ারেরও তাই। এইখান থেকে আমার মনে হয় যে কয়দিন আগে আবুল কাশেম ফজলুল হক মরে গেল, যে পাকিস্তানি নাস্তিকগুলো আছে, আমার মনে হয় এই ছেলেটাকে জামাত নামিয়েছে এবং বলেছে যে তুমি আল্লাহ নবী কোরআন এদেরকে গালিগালাজ করো। দেখেন এই ছেলে ওগুলা গালিগালাজ করে, আবার কিন্তু এই জুলাইয়ের ব্যাপারে ওর পজিশন কিন্তু খুব ক্লিয়ার যে ও স্বঘোষিত একজন লালবদর, আবার স্বঘোষিত নাস্তিক। দেখুন এটা আমি বলছি না যে এটা হয়েছে, আমি জানি না, তবে ভবিষ্যতে যদি কোনোদিন এটা আমাদের চোখের সামনে চলে আসে যে এই ছেলেটাকে আল্লাহ নবী রাসূল এদেরকে গালিগালাজ করে ওই জুলাইকে সমর্থন করার জন্য যদি তারা নামিয়ে থাকে, কারণ জামাত আমাদের সাথে আমাদের সমাজে যত ধরনের চাতুর্য করেছে, সেই ধরনের চাতুর্যের মধ্যে এই একটা জিনিস পড়ে আর কি। না হলে একটা ছেলে সব দিক থেকে এত মেধাবী, কিন্তু ওই জায়গায় গেলে সে কুযুক্তি দিতে থাকে। সাধারণত কোনো নাস্তিক তো কুযুক্তি দেয় না, কিন্তু জুলাইয়ের ব্যাপারে এই ছেলেটা কিশোরী, এখনো অল্প বয়সী, অত্যন্ত মেধাবী, এবং সে অত্যন্ত, তার কণ্ঠ চোখ অত্যন্ত সুন্দর, এবং তাকে আমি তার মেধার জন্য সবকিছুর জন্য তাকে কিন্তু আমি পছন্দ করতে রাজি ছিলাম। কিন্তু ছেলেটা সম্পূর্ণ কুযুক্তি দিয়ে কিন্তু সে যে লালবদর ছিল এটা তো প্রতিষ্ঠিত করেই, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে ওর মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যতটুকু না তার চেয়ে বেশি বেয়াদবি করে। তো এই জায়গায় আমাদের বুঝতে হবে যে আপনি
এই যে আপনার পক্ষের জঙ্গিগুলাকে যে আপনি মারার জন্য আওয়ামী লীগের কর্মী ভাই বোনরা আপনাদের বলছি যে আপনি ভাবছেন যে এর নাম মেরে ফেললে আপনি গুনাহ করছেন, তাহলে জামাত গুনাহ করছে না? কিন্তু জামাত তো মানে বলতে চাচ্ছে যে তারা তারা ইসলাম ধর্ম কায়েম করতে চায়। এখানে ভাই বোন শুনুন, এটা রাজনীতির খেলা, রাজনৈতিকভাবে তারা এটাকে ক্যাপিটালাইজ করছে। ফলে মুক্তিযুদ্ধের আপনি যে তসলিমা নাসরিনের গর্দান কেটে ফেলবেন, আপনি যদি আওয়ামী লীগের সমর্থন আপনার গর্দানও কিন্তু জামাত কেটে দিবে। তো এই জিনিসগুলো আপনারা একটু বিচার বিশ্লেষণ করে গর্দান কর্তনের জন্য দাঁড়িয়ে যাবেন। আশা করি সবচেয়ে ভালো হয়। গর্দান কর্তনের চিন্তাটা সবাই মন থেকে মুছে ফেললে ভালো। অন্তত আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ তো হবে অসাম্প্রদায়িক। হ্যাঁ, তসলিমা নাসরিন যদি অন্যায্যভাবে সমালোচনা করেন, আমরা সেটা জবাব দিব, তার সাথে আলোচনা করব, কিন্তু তাকে তার অধিকার ফিরিয়ে দিব। বাংলাদেশের কোনো মানুষে দেখুন, বঙ্গবন্ধুর আমলে দাউদ হায়দার নামে একজন কবিকে আমরা বিদেশে পাঠিয়ে দিয়েছি, কি না কি করেছে, কি লিখেছে আমি জানি না, এরকম একটা, কিন্তু পরে শুনেছি যে এমন কিছু তিনি লিখেননি। তা আমরা এই দাউদ হায়দার কিন্তু আজীবন, বঙ্গবন্ধু সরকার ওনাকে নির্বাসিত করেছেন, কিন্তু আজীবন মুক্তিযুদ্ধের চেতনার প্রতি উনি কিন্তু লয়াল ছিলেন, সেখান থেকে কখনো ফিরে যাননি। অথচ আপনারা দেখেন জামাতের জঙ্গি নাস্তিকগুলোকে আপনারা কিছুই করতে পারেন না। এই যে আহমদ ছফাও নাস্তিক ছিল, বাট ও তো নাই। সলিমুল্লাহ খান, ফরহাদ মজার, দ্রিকের শহীদ, কিংবা আরো অনেক আছে, অসংখ্য, এগুলো তো বলে শেষ করা যাবে না। ওই যে একটা ছেলে ইয়েতে পালিয়ে গেছে সুইডেনে, কি তাসনিম খলিল, তো ওদেরকে তো কেউ কল্লা কাটতে যায় না, তাই না? আপনারা এখানে বোকামি করছেন না? আমার কথা হলো যে দেখুন, আমরা কারো কল্লা কাটবো না। জুলাই জঙ্গিরা এবং এরা চাতুর্যের সাথে মিথ্যা বলে সমাজকে বিপথে নিয়েছে, বাংলাদেশকে ধ্বংস করেছে। আমরা প্রেমের পথে, সম্প্রীতির পথে বাংলাদেশকে উদ্ধার করব। এই ছিল আমার সংক্ষেপে প্রথম শ্রেণীর লাল বদরের কাহিনী। দ্বিতীয় শ্রেণীর লাল বদরটাকে আমি সুবিধাবাদী হিসাবে দেখি। এরাও সেকুলার, এরা আছে, কিন্তু এদের কাছে ব্যক্তিগত স্বার্থটা অনেক বড়। উদাহরণ না দিলে আপনারা বুঝবেন না। এই শ্রেণীতে ঠিক আওয়ামী লীগের যারা লালবদর হয়ে গিয়েছিল, সেই আমাদের এখন যিনি সাজা বলতে পারি অন্যায্যভাবে জেলে আটক আছেন, আসাদুজ্জামান নূরের ছেলে মেয়ে, এরকম নাকি 14 গোষ্ঠী তার সব লালবদর হয়ে গিয়েছিল। আমরা আলী জাকেরের ছেলেকে দেখেছি লালবদর হয়ে যেতে। এইভাবে যত আওয়ামী লীগের অনেক আছে, নাম বলে আর আমি দুটো নাম বলবো তারপরেও চিহ্নিত করার জন্য। দেখবেন এখন আমরা যদি আমি ওই দিন ফেসবুকে চিৎকার করতে দেখলাম, একটা ছেলে আছে না, কি যেন নাম, জয় মামুন, সাংবাদিক, বিখ্যাত সাংবাদিক, সে চিৎকার করছে যে জুলাইতে আমরা প্রতারিত হয়েছি, জুলাইতে আমরা প্রতারিত হয়েছি। ওরা লালবদর হয়েছিল। বা আরো আমার খুব প্রিয় আনিস আলমগীর, সেও লালবদর হয়েছিল, এবং সে আবার এটাও পোস্ট দিয়েছিল, এরা সবাই যে শেখ হাসিনা আর ফিরে আসবে না। এরা ঠিক আছে, এদের আদর্শের চেয়ে এদের ব্যক্তিগত স্বার্থ অনেক বড়। যখন দেখছে যে আসলে ইউনুস ফেল করে গেছে, আর ইউনুস তো আনিস আলমগীরকে নির্যাতনই করেছে অহেতুক বিনা কারণে। ওই দুই সন্ত্রাসী আনিস আলমগীরকে ধরিয়ে দিয়েছিল, একটা পিনাকি, আর একটা হলো যে সবচেয়ে বড় সন্ত্রাসীদের মধ্যে একটা গোলাম মুর্তজা, যে এখন ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে চাকরি করছে। আনিস আলমগীরও কিন্তু পোস্ট দিয়েছিল যে শেখ হাসিনা আপনি আর ফিরবেন না। ওই পোস্টটা আমি পড়েছিলাম। আনিস আলমগীরের দুর্ভাগ্য বা আমার সৌভাগ্য। তো এরা আবার বুঝে গেছে যে এই জুলাই জঙ্গি উত্থান ব্যর্থ হয়েছে। এই সুবিধাবাদী শ্রেণীটা সবাই বুঝে গেছে। এরা সবাই যার যার মতো করে এখন আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের নিয়ে, বা ওরা ওদের মতো করে কথা বলে। আমি এদেরকেও আমি মনে করি যে এরা ঠিক আছে। আমরা তো আসলে চিহ্নিত করতে পারি, কিন্তু একটা সমাজকে তো আমরা ইনক্লুসিভ সোসাইটি করতে চাই। সুতরাং তারাও আমাদের ভাই, বন্ধু, আমাদের আত্মীয় স্বজন। এটা হলো আমার কাছে দ্বিতীয় শ্রেণীর লাল বদর। তৃতীয় শ্রেণীর যে লাল বদরটা আমি চিহ্নিত করেছি, এরা হলো ডলারখোর লাল বদর। এই জায়গায় কিন্তু আমরা দেখেছি যে আপনার একেবারে সেই যে একটু আগে বলেছিলাম যে আলী রিয়াজের ছেলে থেকে শুরু করে এই সকল ধরনের অভিনেতা, অভিনেত্রী, বুদ্ধিজীবী, যারা অত পরিচিত না কিন্তু লেখক, কবি, সাহিত্যিক, এদের বেশিরভাগই ওই যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেটা বলেছিলেন যে $29 মিলিয়ন এবং আরও অনেক ডলারের হিসাব আপনারা জানেন, এইটা খেয়ে নগদ নগদ খেয়ে এরা রাস্তায় নেমেছিল একেবারে বেনিয়া হিসাবে, দেশদ্রোহী হিসাবে। এবং এর মধ্যে দেখেন ওই যে বাঁধন নামে ওই মেয়েটা ছিল, এবং মোশাররফ করিম তো বাংলাদেশের সেরা অভিনেতাদের একজন। এইসব অভিনেতা, অভিনেত্রীদের এমনিতে তো এরা প্রচণ্ড অশিক্ষিত, এটা তো মানতে হবে। এরা অভিনয়টা ভালো জানে, কিন্তু মোশাররফ করিমও অশিক্ষিত, কিন্তু তার হয়তো এক ধরনের চেতনাবোধ থাকতে পারে, বেশিরভাগেরই কিন্তু নাই। আমরা ইয়েকে দেখেছি, ফারুকিকে তো আমরা দেখেছি সরাসরি শিবির কিন্তু সিনেমা বানিয়ে ফেলেছে। এরকম অসংখ্য মানুষ, এরা ডলার পেয়ে, ডলারের লোভে
আর যারা ডলার পায় নাই তারা হয়তো ভবিষ্যতের লোভে, কোনো না কোনো লোভে, কিন্তু মূলত এরা ডলারখোর, এরা লালবদর হয়েছিল। এরা নিজেদেরও ভবিষ্যৎ ধ্বংস করেছে, দেশটাকেও ধ্বংস করেছে। আরেকটা জিনিস দেখবেন, আমি যে প্রথম শ্রেণীর লালবদরটা বললাম যারা কোমলমতি, এমনিতে তো জামাত শিবির এদের অভিনয়ের তো কোনো শেষ নাই, এরাই তো সেরা অভিনেতা। এবং এমনকি পিনাকি দেখবেন, পিনাকি কিন্তু খুব বড় মাপের অভিনেতা, মানে শুধু নাটকে অভিনয় করলেও সে ভালো করতো, সে গিটার টিটারও বাজায়, কি কি যেন বাজায়, সব দিক থেকে আছে আর কি। হিটলারের সব চরিত্রই আমাদের এই প্রিয় পিনাকির মধ্যে আছে। পিনাকিকে আমি অনেক কারণে পছন্দ করি, আমি তো বলেছি আমার এই দোষটা আছে যে মেধাবী মানুষদের আমি পছন্দ করি। তো এরা এদের অভিনয়ের সাথে যোগ হয়েছে দেখেন মোশাররফ করিমের অভিনয়, বাঁধনের অভিনয়, আরো আছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই 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 মেয়েটা যে শিক্ষিকা, যে বলেছিল যে আসমান জমিন সব কেঁপে যাচ্ছে। এত অভিনয় দেখেও কিন্তু আমাদের কোমলমতি শ্রেণীটা কিন্তু সেই সময় জুলাই জঙ্গিদের সমর্থন দিয়েছিল। 4 নাম্বার লাল বিএনপি। বিএনপি সম্পর্কে আলাদা করে এখানে বলার দরকার নেই, আমরা তো সবাই বিএনপি সম্পর্কে জানি। 5 নাম্বার লাল বদর হলো বাংলাদেশের বাম দলগুলা। এই বাম দলগুলা দেখেন, এরা বাংলাদেশের জন্য শুরু থেকে কিন্তু বাম দল মানেই বাংলাদেশের আবর্জনা। সেই জাসদ, তারপরে যে এই যে ফরহাদ মজহার টজহার, নুরুল কবির, এরা তো সবাই বামপন্থী চৈনিক। সে মাওলানা ভাসানী কিংবা বদরুদ্দিন ওমর, এবং এদের অসংখ্য মানুষ বিএনপিতে আছে, জাতীয় পার্টিতেও ছিল, সেই কাজী জাফর আহমেদ, এরা অগুন্তি। এই বাম দলগুলো আপনার এই লাল বদর হয়েছে। এর মধ্যে আরেকটা যে এই লাল বাম দলগুলো তো বাংলাদেশে এখন আসলে কোনো তেমন এদের কোনো খুব একটা জায়গা নাই। এদের মধ্যে যাদেরকে আমরা মোটামুটি মুক্তিযুদ্ধের পক্ষের হিসাবে চিন্তা করতাম, সেই সিপিবি, তারাও কিন্তু বড় লাল বদর হয়েছে। এখন তাদেরকে আসলে পাকিস্তানি সেকুলার ছাড়া অন্যভাবে চিহ্নিত করা যাচ্ছে না। এবং এরা এতটা নিষ্ঠুরতা করেছে আমাদের সাথে। দেখেন লাল বদর এই সিপিবির অফিসটা 5ই মে 2013 সালে কিন্তু এই জঙ্গিগুলাই কিন্তু পুড়িয়ে দিয়েছিল। ওই 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 অংশ সিপিবির অফিস তো ওই জায়গায় নয়াপল্টন, যেখানে শাপলা চত্বরের কাছাকাছি। এরপরেও কিন্তু এই মুজাহিদুল ইসলাম সেলিম, প্রিন্স এরা যারা আছে, এরা কিন্তু লাল বদর হয়ে গেছে 2024-এর জুলাই জঙ্গি উত্থানে। এবং আমি মনে করি যে এই আগে যেমন অন্য চৈনিক বামপন্থীগুলো, এরা কিন্তু অনেক অসভ্যতা করছে। আপনারা যদি উপমহাদেশে দেখেন এবং সারা পৃথিবীতেও দেখেন, আজকে আমি আরেকজনের সাথে কথা বলছিলাম, আমাদের এক ছোট ভাইয়ের সাথে, সেও বলছিল কিভাবে এই এই বামপন্থারা সারা পৃথিবীতে একটা ইলুশনের মধ্যে আছে এবং ইসলামিক জঙ্গিবাদের তারা সহপাঠী হয়েছে। সেই তত্ত্বে না যাই, কিন্তু যেটা হয়েছে যে এই এই জুলাই জঙ্গি উত্থানে চরমভাবে স্বাধীনতা বিরোধী বাংলাদেশের মূল স্পিরিটের পরিপন্থী হিসাবে নতুনভাবে যোগ হলো সিপিবি নামক সংগঠনটি। এটা নিয়ে আমি কিন্তু আলাদা একটা বক্তব্য দিয়েছিলাম। 6 নাম্বার লাল বদর হলো সরাসরি স্বাধীনতা বিরোধী মৌলবাদী জঙ্গি জামাত হেফাজত, আপনার যা যা আছে যত ধরনের জঙ্গি সংগঠন আছে, এরা। এই 6 নাম্বার লাল বদর হলো সরাসরি এরা জেনারেল নিয়াজির হাতে হাত রেখে 1971 সালের 16 ডিসেম্বর আত্মসমর্পণ করেছিল এবং বলেছিল যে তারা বাংলাদেশের কোনোদিন তাদের উত্থান হবে না, তারা নিজেদেরকে মানে ভালো করে ফেলবে। এই কথা বলেই তো এই যে এখন যে ফুয়াদ, শাহরিয়ার, যে জঙ্গিগুলাকে আমরা দেখি ঢাকা শহর আপনার চষে বেড়াচ্ছে, এদের আব্বারা ছিল 1971 সালে 16 ডিসেম্বর আত্মসমর্পণকারী, এবং এরাই জামাত হেফাজত ইত্যাদি নামে লাল বদর হয়েছে। মূলত জঙ্গি উত্থানটা সংগঠিত হয়েছে, পরিচালিত হয়েছে এদের নেতৃত্বে। এই সরাসরি যারা 1971 সালে নিয়াজির হাত ধরে সরাসরি মাফ চেয়েছিল, আত্মসমর্পণ করেছিল, সেই আত্মসমর্পণের এই যে দলিলটা, ছোট দলিলটা আমরা অনেকেই দেখিয়েছি, আমাদের বন্ধু সাজ্জাদ কাদির দেখিয়েছেন, আমি নিজেও আমার ফেসবুকে দেখিয়েছি, এটা নিয়ে একটা বোধহয় ছোট ভিডিও করেছিলাম। যারা সরাসরি সেই দিন এই নিয়াজি সাহেবের হাত ধরে আত্মসমর্পণ করেছিল, এই 6 নাম্বার শ্রেণীর লাল বদর, তারা কিন্তু জঙ্গি উত্থান ঘটিয়েছে, তারা নেতৃত্ব দিয়েছে, তারা এই যে নানান ধরনের অভিনয় করতে হবে তারা সেটা করেছে, তারা ম্যাটিকুলাস ডিজাইন করেছে, তারা সব ধরনের খুন খারাপি করেছে, অথবা পেছন থেকে অনেক খুন তো বিএনপি করেছে, পুলিশ খুন বা বিএনপির লোকজনই সবচেয়ে বেশি স্বীকার করেছে, কিন্তু বিএনপিকে দিয়ে কাজটা করিয়েছে কিন্তু এই 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 6 নম্বর শ্রেণীর লাল বদর, যারা আসলে মূলত এই এই লাল বদর উত্থানের আপনার সহযোগী, জঙ্গি উত্থানের সহযোগী, এই যারা সরাসরি 1971 সালের 16 ডিসেম্বর জেনারেল নিয়াজির হাত ধরে আত্মসমর্পণ করেছিল। 24-এর জঙ্গি উত্থান এদের নেতৃত্বে হয়েছে, এদের মেকানিজমে হয়েছে। যত আমরা মেটিকুলাস ডিজাইন শুনি, সেই আত্মঘাতী জঙ্গি মাহফুজ এখন অবশ্য এই 6 নাম্বার থেকে সে 1 বা 2 নম্বরে আসতে চাচ্ছে, তার কথাবার্তা শুনে এটাই মনে হয়। কিন্তু সজীব ভুঁইয়া, নাহিদ, সার্জিস, হাসনাত, কি এই যে যত নাম আছে, বা এদের সাথে ওই যে তাসনিম, যারা ডাক্তার, মুক্তার, এই আছে না কতগুলো মেয়ে, এরা সবাই কিন্তু এই এই 6 নাম্বার শ্রেণীর লাল বদর। আর 7 নাম্বার শ্রেণীতে যে লাল বদরটা আছে,
এরা হলো পাকিস্তানি সেকুলার। এরা কারা? সেই মতিউর রহমান, মাহফুজ আনাম অর্থাৎ প্রথম আলো ডেইলি স্টারের সম্পাদক মতিউর রহমান চৌধুরী, এই যত আছে, আবুল কাশেম ফজলুল হক যে মরে গেল, বদরুদ্দিন উমর যে মরে গেল, নুরুল কবির, জিল্লুর রহমান, জাহেদ, ডক্টর জাহেদ যে এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হয়েছে, এই সবগুলা হলো আপনার পাকিস্তানি সেকুলার লাল বদর। এদের আবার একটা বড় সংখ্যক শুধু সেকুলারই না, আবার নাস্তিকও। যেমন একটু আগে শহীদের দ্রিকের শহীদের উপমা দিলাম, উদাহরণ দিলাম, তারপরে আপনার আবুল কাশেম ফজলুল হকের উদাহরণ দিলাম, জাহেদদের সম্পর্ক শুনি, সেও নাস্তিক, তাসনিম খলিল, এরা সবাই হলো আপনার, বা মাহফুজ আনাম, মতিউর রহমান, এরা সবাই হলো পাকিস্তানি সেকুলার। পাকিস্তানি সেকুলাররা কেন লালবদর হয়েছে? এদের দুঃখটা হলো আরো ভারী। এরা সবাই মুসলিম সাম্প্রদায়িকতার কারণে নিজেরা নাস্তিক হওয়া সত্ত্বেও 1947 সালে পাকিস্তান চেয়েছিল। যেই 1971 সালে বঙ্গবন্ধু পাকিস্তানকে ভেঙে বাংলাদেশ করলেন, এরা কিন্তু মানসিকভাবে রাষ্ট্রহীন এবং উদ্বাস্তু হয়ে গেল। এদের দুঃখটা এতই গভীর যে এরা এই যে শ্রেণীটা 6 নম্বর যে শ্রেণীটা বললাম, যারা 1971 সালে নিয়াজির হাত ধরে আত্মসমর্পণ করেছিল, এরা কিন্তু আবার এদেরকে খুন করে ফেলবে যদি এরা একটা রাষ্ট্র পায় একসাথে। কিন্তু তবুও এই 7 নম্বর পাকিস্তান শ্রেণীর অন্তরের আকাঙ্ক্ষাটা এত গভীর যে একটা পাকিস্তান পাওয়ার, এই গভীরতা, এই যে 6 নম্বর শ্রেণীটাতে আবার এদের গর্দান কেটে ফেলবে, এইটাকে এদের কাছে বড় ইস্যু মনে হয় না। যেহেতু জামাত এদের আবার গর্দান কাটে না, এদেরকে লালন পালন করে, ফলে এরা হলো লাল বদর এবং এরা বাংলাদেশের চিহ্নিত শত্রু। এই যে আমি 7 শ্রেণীর লাল বদরের কথা বললাম, আবার যদি বলি, কোমলমতি লাল বদর, সুবিধাবাদী লাল বদর, 3 নম্বরে বলেছিলাম যে ডলার খোল লাল বদর, 4 নম্বরে বলেছিলাম বিএনপি, 5 নম্বরে বলেছিলাম বাম দলগুলি, 6 নম্বরে বলেছিলাম সরাসরি স্বাধীনতা বিরোধী জঙ্গি শ্রেণী, জামাত, হেফাজত, আরো যারা যারা জঙ্গি গোষ্ঠী আছে তারা, এবং 7 নম্বরে হলো পাকিস্তানি সেকুলার। এই দুটোর মধ্যে আমাদের মুক্তিযুদ্ধের বাংলাদেশে কোনোভাবেই 6 নাম্বার আর 7 নাম্বার শ্রেণীর লাল বদরকে স্থান দেওয়া যাবে না। যারা স্বাধীনতা বিরোধী 1971 সালে সরাসরি জঙ্গি গোষ্ঠী, মৌলবাদী গোষ্ঠী, যারা 1971 সালে নিয়াজির হাত ধরে আত্মসমর্পণ করেছিল, এবং 7 নম্বর যারা পাকিস্তানি সেকুলার, যারা ছদ্মবেশী, এরা অত্যন্ত ক্ষতিকর আমাদের জন্য। আমরা এতদিন আসলে মুক্তিযুদ্ধের পক্ষের বিপক্ষের শক্তির শ্রেণী বিভাজনে কখনোই এই পাকিস্তানি সেকুলারকে কখনোই কিন্তু নির্ধারণ করিনি এবং তাদেরকে বাংলাদেশের স্বাধীনতা শত্রু হিসাবে চিহ্নিত করতে পারিনি। আমার যত কথাবার্তা তার কিন্তু মূলে এইটা যে পাকিস্তানি সেকুলারকে চিহ্নিত না করতে পারলে আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের বাংলাদেশকে কখনো স্থায়ী করতে পারবো না। ফলে যে 7 শ্রেণীর লাল বদরদের কথা বললাম, এদের মধ্যে প্রথম 5 শ্রেণীকে আমাদের ইনক্লুসিভ সোসাইটিতে অন্তর্ভুক্ত করতে হবে, এবং 6 নাম্বার এবং 7 নাম্বার যে লাল বদর, তাদেরকে বাংলাদেশে আমরা তো আর খতম করবো না। আমরা তো ওদের মতো আসলে ওই যে রাস্তায় মানুষ মেরে ফেলা, আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি তো আমরা অমানবিক না, আমরা মানবিক ধারায় কিন্তু এদেরকে আমরা বিচার করব, কারণ এরা মুক্তিযুদ্ধকেই মেনে নেয়নি, বাংলাদেশকেই মেনে নেয়নি। এরা পাকিস্তানেই যেতে চায়, এদেরকে আমরা পাকিস্তান নিবাসী করতে পারি। পাকিস্তানের সাথে আমরা কিছুটা প্রাথমিকভাবে আলোচনা করেও দেখতে পারি যে এই মানুষগুলোকে তোমরা যদি নিয়ে যাও, তাহলে এমনকি যদি আমরা কিছু টাকা পয়সাও যদি ওদেরকে দিয়ে দেই, বা পাকিস্তানে আমরা যদি কিছু একটা শহর যদি কিনি, আমাদের এখনো সেই সামর্থ্য নাই, কিন্তু ওদের জন্য একটা যদি কিছু শহর বন্দর করে দেওয়া যায়, তারপরেও কিন্তু এই যে 6 নাম্বার এবং 7 নাম্বার শ্রেণীর যে লাল বদর, ওদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। আর বিতাড়িত করতে না পারলে ওদের 3টা জিনিসকে আমাদের শূন্য করে দিতে হবে। কি? তাদের অর্থনৈতিক শক্তি, তাদের রাজনৈতিক শক্তি, তাদের ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি, তাদের যে বুদ্ধিবৃত্তিক শক্তি। এই যে বুদ্ধিজীবিতা করে না সলিমুল্লাহ খান, ফরহাদ মজার, এদের বুদ্ধিজীবিতাটাকেও কিন্তু আমাদের শূন্য করে দিতে হবে।